আশঙ্কাময় মুহূর্তে সকলেই যখন ঘরবন্দি বিষণ্ণতার মধ্যে দিয়ে যখন সময় কাটাচ্ছে, তারই মাঝে আমরা উপস্থিত হয়েছি গীতাঞ্জলি বিদ্যাপীঠের তরফ থেকে অনলাইন ক্লাসের জন্য। বিদ্যাপীঠের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের আমি একটা কবিতা বঙ্গোপ শ্রেণীর আকাশের পাঠ্যপুস্তকের অন্তর্গত আকাশের 7টি তারা কবিতা আলোচনা। আকাশের 7টি তারা কবিতা কবি জীবানন্দ দাশ। কবি জীবানন্দ দাশ নামটা একটু আমাদের মনে রাখার কথা। জীবনানন্দ দাশ, জীবন যোগ আনন্দ, এর সন্ধি বিচ্ছেদ যদি হয় জীবন যোগ আনন্দ, জীবন যোগ আনন্দ, জীবানন্দ, কিন্তু দাস নামটা আরো সব বানানটা আরো মন দিয়ে আমাদের মনে রাখা দরকার। আমরা সাধারণত দাসের ক্ষেত্রে দন্তস্ব দেখি, কিন্তু জীবানন্দের ক্ষেত্রে তালস্ব। এই যে লিখে রেখেছি আমি দাস, এই দাস শব্দটা হওয়া উচিত এটা, কিন্তু তার ক্ষেত্রে ওনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তালস্ব। কারোর ভক্ত হলে, কারোর পূজারী হলে, কারোর আনুগত্যশীল হলে সেখানে দন্তস্ব ব্যবহার করা হয়। যেরকম কালিদাস, এই কালিদাসের ক্ষেত্রে আমরা দেখি তিনি কালীর ভক্ত ছিলেন, কালীর সেবক ছিলেন, তার জন্য দন্তস্ব। আর এখানে জীবানন্দের ক্ষেত্রে তালস্ব। একটু মনে রাখবে, আশা করি সকলে মনে রাখবে। উনার সম্পর্কে একটু বলি। উনি বরিশালে জন্মগ্রহণ করেন। কুসুম কুমারী দেবী, তিনি একজন প্রখ্যাত একজন লেখিকা ছিলেন, বিখ্যাত লেখিকা, বাংলা সাহিত্যেরই। তারই জেনেটিক বা যাই বলো না কেন তিনি সূত্রে পেয়েছেন, তারই প্রভাব এখানে লক্ষ্য করা যায়। কুসুম কুমারী দেবী একটা কবিতা বলেছিলেন, কবিতাটা যদিও আমার এখন মনে পড়ছে না। এরকম মনে হয় এরকম একটা কবিতা, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো সেই প্রভাবটা তিনি রেখেছিলেন, তার সন্তানের প্রতি লক্ষ্য করা গেছিল। তার মা তথা দেশ মাতা মুখ উজ্জ্বল করেছিলেন এই জীবানন্দ দাশ। জীবানন্দ দাশ যখন প্রথম কাব্য রচনা করলেন ঝরাপালক, তখন তার এই কাব্যের মধ্যে অনেক লেখকের প্রভাব ছিল। তারপরে তিনি লিখলেন বনলতা সেন, রূপসী বাংলা, আরো অনেক কাব্যগ্রন্থ। তার মধ্যে এই সমস্তগুলোর মধ্যে রয়েছে নিজস্বতা, মৌলিকতার পরিচয়। তো যাই হোক, আকাশের 7টি তারা এই কবিতাটির কাব্যগ্রন্থের নাম হচ্ছে রূপসী বাংলা, অর্থাৎ উৎস, যাকে বলা হয় উৎস, রূপসী বাংলা। 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত। রূপসী বাংলার একটা বিশিষ্টতা ছিল, এই কাব্যের
113টি মোট 113টি কবিতার সংকলন কবিতা রয়েছে। তার মধ্যে আকাশে 7টি তারা কবিতাটি 6 সংখ্যক কবিতা। এই 113টি কবিতা কোনো নাম ছিল না। এরকম কবি তার নাম করা হয়, গল্পের নামকরণ করা হয়, নাটকের নামকরণ করা হয়, কবিতার কোনো নামকরণ ছিল না। সংখ্যক দেওয়া ছিল 1 সংখ্যক, 2 সংখ্যক, 3 সংখ্যক, 4 সংখ্যক এরকম। তা আমাদের আকাশের 7টি তারা কবিতাটি 6 সংখ্যক কবিতা। যখন সম্পাদকরা কাব্যগ্রন্থটা প্রকাশ করলেন, একটু তার আগে বলি, রূপসী বাংলা কবিতার নাম তিনি সংখ্যক করেননি কেন, নামকরণ করেননি কেন, কারণ সংখ্যক রেখে দিয়েছেন। বাংলার যে বিচিত্রতার যে রূপ, সেই রূপের তিনি নাম চাননি। তিনি পেয়েছিলেন নিরবিচ্ছিন্নভাবে এক একটা চিত্রকে তার কাব্যগ্রন্থের মধ্যে রেখে দিয়েছেন, আর সেগুলো সুন্দর করে তিনি চিত্রপটে চিত্রায়িত করেছেন, আর তাই সমাজে, মানব সমাজে তিনি উপস্থাপন করতে চেয়েছেন। কিন্তু সম্পাদক যখন কবিতাগুলো প্রকাশ করলেন, তখন প্রতিটি কবিতা প্রথম যে ছত্র কথার অর্থ হচ্ছে লাইন, প্রথম লাইনে বা কয়েকটা শব্দগুচ্ছে নিয়ে কবিতার নামকরণ করেছেন। আমাদের 6 সংখ্যক কবিতার নামকরণ করলেন আকাশের 7টি তারা। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে, এই যে প্রথম যে চরণ, তার কয়েকটি যে শব্দ তার গুচ্ছকে নিয়ে এর নামকরণটা করেছেন। সে আকাশে 7টি তারা কবিতায় কবি কি বলতে চাইছেন, বা এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের বৈশিষ্ট্যই বা কি, রূপসী কাব্যগ্রন্থের মধ্যে কি রয়েছে, একটু আমি আগেই বললাম, বাংলার যে রূপ বৈচিত্র্য, বাংলার রূপের যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্বই তিনি লেখনীর মধ্যে দিয়ে বাংলার রূপ, বাংলার সৌন্দর্য, বাংলার সৌন্দর্যের মধ্যে রসবোধ, মমত্ববোধ, রোমান্টিকতা, ভালোবাসা, সমস্ত কিছু যে রয়েছে সেটাই তিনি কবিতার আকারে রচনা করলেন এবং পৃথিবীর বিশ্বের দরবারে বাংলাকে তিনি বাংলার রূপকে তিনি প্রতিষ্ঠিত করলেন। যেরকম এরই একটা কবিতা রয়েছে, রূপসী বাংলা কবিতার বাংলার মুখ আমি দেখিয়েছি, কবিতার নাম। একটা ছত্র রয়েছে ওখানে, বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না, এত বড় উক্তি। বাংলার মুখ দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজতে আর চাইছেন না। বাংলাকে এতই ভালোবেসেছেন, তার রূপ সৌন্দর্যকে তিনি এতই আস্বাদন করেছেন, তার তৃষ্ণা, যেন রূপের যে দেখার যে তৃষ্ণা, তিনি এই বাংলার মধ্যে এমনটাই নিবারণ করেছেন যে তিনি আর পৃথিবীর রূপ খুঁজতে চাইছেন না। অর্থাৎ তিনি বলতে চাইছেন বাংলার মধ্যে যে সমস্ত সৌন্দর্য আছে গোটা পৃথিবীতেই তাই ছড়িয়ে আছে, এর থেকে বিশেষ কিছু বেশি থাকতে পারে না। তার তিনি বাংলা রূপ দেখার ফলে তিনি মনে করেছেন পৃথিবীর রূপ সৌন্দর্য তার কাছে বিকশিত হয়ে উঠেছে, তার কাছে দেখা হয়ে গেছে, তার দেখা হয়ে গেছে। তাই তিনি এত রূপ করতে পেরেছিলেন, বাংলার মুখ আমি দেখেছি তাই পৃথিবীর রূপ বুঝতে যেতে চাইছেন না। একজন পিপাসু কবি।
রূপ সৌন্দর্যময় পিপাসু কবি। যাই হোক না কেন, আকাশে 7টি তারা কবিতায় কি রয়েছে? আকাশে 7টি তারা কবিতায় কবি অ্যাকচুয়ালি দিনের শেষ, অর্থাৎ যদি আমরা বলি গোধূলি বেলা এবং সন্ধ্যার উপস্থিত, মানে গোধূলি বেলা, সেই সময়কার যে সৌন্দর্য এবং সূর্য অস্ত যাওয়ার পরে বাংলার যে রূপ সৌন্দর্য, সেই রূপ সৌন্দর্যকে তিনি সেখানে প্রকাশিত করেছেন বা তুলে ধরেছেন। শুধু তাই নয়, তিনি এই আকাশে 7টি তারা কবিতায় বা তার এই ধরনের কবিতার মধ্যে রূপসী বাংলার এই সমস্ত কবিতার মধ্যে আমরা দেখতে পাই স্বদেশ, ইতিহাস সচেতনতা, সমকাল সচেতনতা, রোমান্টিকতা, রিয়েলিজম, সেই সমস্ত সামাজিকতা তার মধ্যে লক্ষ্য করা যায়। আকাশে 7টি তারা কবিতার মধ্যে আমরা দেখতে পাই প্রেম, ভালোবাসা, সৌন্দর্য, রোমান্টিকতা, এই যে বিষয়গুলো, তারপর ইতিহাস চেতনা, সবকিছুই আমরা এর মধ্যে লক্ষ্য করতে পাই। আকাশে 7টি তারা কবিতায় কবি বলছেন যে বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে সময়কাল ধরে তিনি বিশ্লেষণ করেছেন। কখনো তিনি ঠিক দুপুরের চিত্র তিনি তার কবিতায় তুলে ধরছেন, কখনো ভোরবেলার চিত্র তুলে ধরছেন, আবার কখনো সন্ধ্যার চিত্র তুলে ধরছেন, কখনো শীতে, কখনো বসন্তে, এইরকম ভাবে। ঠিক আমাদের আকাশে 7টি তারা কবিতার গোধূলি বেলা এবং তার পরন্ত বিকেল বা সন্ধ্যার উপস্থিতির যে চিত্র, সেই চিত্রকে তিনি সুন্দরভাবে তুলে ধরলেন। এবার আমি একটু পাঠ্যপুস্তকে যাই। 7টি তারার নাম সপ্তর্ষি ঋষি, যে তারা ঋষির নাম অনুসারে সেই সপ্তর্ষি নাম করে 7টি তারা। যখন প্রজুড়ে যেটা বললাম, বসে থাকি, কেন বসেছিলেন কবি? প্রকৃতির রূপ সৌন্দর্য দেখার জন্য কামরাঙা লাল ফল, সেই কামরাঙা লাল ফলের বর্ণনা আমি দিচ্ছিলাম। কামরাঙা লাল ফল বাংলার অতি পরিচিত একটা ফল, যেটা টক এবং পেকে গেলে সেটা মিষ্টি হয়ে যায়। 5টা সারি বিশিষ্ট একটা ফল। সেই ফলটা যখন পেকে যায় তখন লাল রঙের হয়ে যায়। সেই লাল রঙের সৌন্দর্যের সঙ্গে কবি গোধূলি বেলার সূর্যাস্তের সময়ের যে রূপ সৌন্দর্য তার তুলনা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। কামরাঙার লাল মেঘ যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। সূর্য যখন অস্ত যায়, সূর্যের রবির ছোটা, অর্থাৎ রবির যে ছটা সমুদ্রের জলের উপর যখন এসে পড়ে, তখন তার যে রূপের সৌন্দর্যের বৃদ্ধি দ্বিগুণ ত্রিগুণ পরিমাণে বাড়তে থাকে। সেই যে রূপ সৌন্দর্য, সেই রূপ সৌন্দর্যের সঙ্গে কবি কামরাঙা ফলের তুলনা করলেন। আর তারপরে কবি বললেন মৃত মনিয়া পাখি। এই মনিয়া পাখি কি? মনিয়া হচ্ছে অতি পরিচিত বাংলা এক পাখি। এরা যুগল অবস্থায় বসবাস করে। যখন স্ত্রী এবং অর্থাৎ পুরুষ এবং মহিলা, এই দুই পাখি যুগল অবস্থায় বসবাস করে, তারা একত্রে সবসময় থাকে, কিন্তু তাদের কোনো রকম ভাবে যদি অন্যজনকে, তার সঙ্গীকে, প্রিয় সঙ্গীকে যদি না দেখতে পায়, তাহলে তারা বিরহে কাতর হয়ে যায় এবং তারা শেষ নিঃশ্বাস, অর্থাৎ বিরহে কাতর হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো বলতে চাইছি এখানে এই যে মৃত মনিয়া, লাল রং যেরকম ভাবে কামরাঙা লাল ফলের সঙ্গে যেরকম প্রকৃতির সৌন্দর্যের তুলনা করলেন, মৃত
মৃত মনিয়া পাখি অর্থাৎ তার রক্তের ছোটা সমুদ্রের জলে পড়লো, সমুদ্র জল রঞ্জিত হলো, যেরকম ভাবে রঞ্জিত হচ্ছে আলোর ছোটা পড়ার সময়, আবার সেই সমুদ্রের সঙ্গে মিশে তার নিশ্চিহ্ন নিষ্প্রাণ প্রাণে একটা পরিণত হয়ে গেল। সেই কথাই কবি বলতে চাইছেন, মৃত বনিয়া পাখি একে প্রাণের সৌন্দর্য, আবার প্রাণের নিঃশেষ, প্রাণটাকে আবার তিনি তুলে ধরছেন। একদিকে কামরাঙা লাল ফল, একদিকে মৃত বনিয়া পাখি। অর্থাৎ সূর্য যখন অস্ত যাচ্ছে তার আগের মুহূর্ত প্রকৃতির সৌন্দর্যে ভরপুর, তারপরে আবার যখন সন্ধ্যা যখন চলে আসছে তখন মৃতাপনিয়া পাখির মতোই যেন সমস্ত কিছু যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। গঙ্গাসাগরে ঢেউ ডুবে গেছে, আসিয়েছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সন্ধ্যার বিশেষণকে ব্যবহার করছেন কবি এখানে, শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, বিশেষণ শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। অর্থাৎ শান্ত অনুগত নীল এগুলো হচ্ছে সন্ধ্যার বিশেষণ রূপে ব্যবহার করছে। এই সন্ধ্যাকে শান্ত অনুগত বা নীল সন্ধ্যা বলা হচ্ছে কেন, শান্ত অনুগতই কেন বলা হচ্ছে? আমরা জানি দিনের বেলায় কর্মব্যস্ত মানুষ দিনের শেষে যখন বাড়ি ফিরে আসে, তারপর প্রকৃতি কোলাহল অনেকটা নিস্তব্ধ প্রকৃতির হয়ে যায়, যে শান্তময় একটা প্রকৃতির সৃষ্টি হয়। সেই শান্ত পরিবেশের যেরকম সৃষ্টি হয়, সেই শান্ত পরিবেশে তুলে ধরার জন্যই কবি এখানে বলছেন যে শান্ত অনুগত নীল সন্ধ্যা, অর্থাৎ শান্তভাবে সন্ধ্যা অনুগত হয়েছে, আগত বা উপস্থিত হয়েছে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, সেই সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করলেন। কন্যা অর্থাৎ প্রাণের সঞ্চার হয়েছে, অর্থাৎ সেই রূপ সৌন্দর্য নিয়ে আবার একটা কন্যা অর্থাৎ মেয়ে বা সাধারণত রূপ নিয়ে রূপ মাধুর্য প্রকাশিত পায়, সেই কন্যার কথা বলা হচ্ছে। যে কেশবতী কন্যা অর্থাৎ কেশের দ্বারা তার সৌন্দর্যকে আরো রূপ লাবণ্যকে আরো মাধুর্যময় করে তুলছে। বিকেলে অর্থাৎ গধূলি বেলায় রূপের সৌন্দর্য ছিল, সন্ধ্যাতে যখন আবার উপস্থিত হলো তার আবার অন্য একটা রূপ নিয়ে উপস্থিত হচ্ছে, কেশের বাহার নিয়ে অর্থাৎ বিভিন্ন রূপ, অর্থাৎ সেই সন্ধ্যা এসে উপস্থিত হলো। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আকাশে যেন কেশবতী কন্যা এসে নেমেছে। সেই কন্যা বলছে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। সেই কন্যা যখন আসলো তখন তার চুলটা খোলা, এই খোলা চুল দিয়ে তার সমস্ত কিছু ঢাকা রয়েছে, তার জন্য তার রূপের আর এক সৌন্দর্য প্রকাশ পাচ্ছে, যেন তার সমস্ত কিছুকে স্পর্শ করে দিয়ে যাচ্ছে এই চুলটা। আর অন্ধকারকে কবি এখানে কেশবতী কন্যার চুলের সঙ্গে তুলনা করছেন, কেশের সঙ্গে তুলনা করছেন। কেশ কথার অর্থ হচ্ছে চুল, কেশের সঙ্গে তুলনা করছেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, সেই সন্ধ্যা উপস্থিত হয়েছে বলে মনে হচ্ছে কবির। কেশবতী কন্যা এসেছে, তার চুলটা, তার খোলা চুল শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করছে, ঠিক একই রকম ভাবে তার মুখের উপর, নাকের উপর বা শরীরের উপর স্পর্শ করে বা ভেসে আছে। ঠিক একই রকম ভাবে কবি বলতে চাইছেন যে কেশবতীর কন্যা যেরকম ভাবে চুলগুলো তার গোটা শরীরকে স্পর্শ করছে, প্রকৃতির সন্ধ্যা ঠিক একই রকম ভাবে প্রকৃতির বিভিন্ন উপকরণ সেগুলোকে স্পর্শ করে যাচ্ছে। কবি উদাহরণ সহ এখানে তুলে ধরেছেন, হিজল, কাঁঠাল, জাম ঝরে পড়ে অবিরত। অর্থাৎ হিজল গাছ, জাম গাছ, কাঁঠাল এই সমস্তকেও স্পর্শ করে চলেছে। এমন এক সৌন্দর্য, এমন এক চুলের যে বিন্যাস, চুল যে ছেড়ে আছে তারপরে চোখের যে এত সুন্দর একটা সৌন্দর্য কবি দেখতে পাচ্ছেন, সেই সৌন্দর্যময় পৃথিবীতে, সৌন্দর্যময় বাংলায়, সেই সৌন্দর্যময় যে রূপ, সেই রূপ কবি বলছেন বাংলাতেই কেবলমাত্র দেখা যায়, পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না, পৃথিবীর অন্যত্র আর কোথাও দেখা যায় না। অর্থাৎ
এই বাংলার শান্ত অনুগত যে নীল সন্ধ্যা সৌন্দর্যময় যে রূপ, এই সব রূপ অন্যত্র আর কোথাও দেখা যায় না বলে কবি বলছেন পৃথিবীর কোন পথ এই কন্যারে দেখি না কো। অর্থাৎ পৃথিবীর কোন পথ এই কন্যাকে আর কোনোদিন দেখে না। অর্থাৎ পৃথিবীতে কোনো জায়গায় কোনো রকম ভাবে বাংলায় যেরকম ভাবে সৌন্দর্য নেমে আসে এরকম সৌন্দর্য কখনোই উপস্থিত হয় না। তার জন্য কবি বলছেন যে এই কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি বা পৃথিবীর কোনো স্থলে অন্যত্র কোথাও এরকম সৌন্দর্য লক্ষ্য করা যায় না। তার জন্য কবি বলছে পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি। এই লাইনটা দাগিয়ে রাখো, এই লাইনটা দাগিয়ে রাখো। জানি না এই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে, চুল যখন ছেড়ে আসে তখন তার চুলের যে, আমরা জানি সাধারণত মেয়েরা বিভিন্ন রকম সুগন্ধি পরে থাকে, ব্যবহার করে সুগন্ধি, সেই সুগন্ধির চুল যখন ছড়িয়ে দেয় বা তারা বিভিন্ন রকম চুলের বিন্যাস, চুলের মধ্যে বিভিন্ন শ্যাম্পু ইউজ করে বা বিভিন্ন রকম সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করে, তারপরে তার চুলের যে ঘ্রাণ, সেই সৌন্দর্যটা, সেই ঘ্রাণটা অনেকেই পুলকিত করে, অনেকেই মানে আকর্ষিত করে। ঠিক একই রকমের সন্ধ্যা যখন উপস্থিত হয়, সন্ধ্যার পরে আমাদের পরিবেশে দেখতে যায় প্রকৃতির বিভিন্ন ফুল ফুটে ওঠে, সুগন্ধিযুক্ত যে ফুল, সেই সুগন্ধির আভা চারিদিকে বা গন্ধ সৌন্দর্য মানে ঘ্রাণ সুন্দর সুগন্ধে থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে সেই চারিদিকে সৌন্দর্য মোহময় হয়ে ওঠে প্রকৃতির রূপ। তার জন্য কবি বলছেন এই প্রকৃতির মধ্যে এরকম একটা কন্যার উপস্থিতি, সেই কন্যার সঙ্গে কবি এই প্রকৃতির লন্দার চিত্রকে কবি তুলে ধরেছেন। পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, সর পলকে পুকুরের জল, চাঁদা সর ফুটিতে মৃদু ঘ্রাণ, কিশোরের চাল ধোয়া ভিজে হাত। এখানে বলছে পৃথিবীর কোন পথে, অর্থাৎ পৃথিবীর অন্য কোথাও নরম ধানের গন্ধ, অর্থাৎ ধান যখন ফুটে ওঠে কচি সবুজ ধান, তার থেকে একটা আলাদা ঘ্রাণ পাওয়া যায়, সেই ঘ্রাণটা অন্য কোথাও বাংলা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। কলমি ঘাস আমাদের অতি পরিচিত বাংলার একটা ঘাস, শাক, যেটা শাক হিসাবে আমরা মানে খাই, সেই কলমি শাকের কথা বলা হচ্ছে। সেই শাক আমাদের বাংলায় দেখা যায়, বাংলা রূপের সৌন্দর্য বৃদ্ধি করে। হাঁসের পালক আমরা দেখি পুকুরে ডোবায় হাঁসরা আপন মনে সাঁতার কাটে, সেই পালক তারা যখন সাঁতার কাটে জলে মোটে নামে, পালক ঝাড়ে, পালক পড়ে যায়, পালকের একটা সুগন্ধিযুক্ত একটা গন্ধ পাওয়া যায়। বা সর, পুকুরের জল, চাঁদা, সর পুটিদের মৃদু ঘ্রাণ, তাহলে এক একটা কারণ পুকুরের জল থেকেও পাচ্ছে। চাঁদা মাছ, চাঁদা এক প্রকারের মাছ, সর পুটি মাছের ছোট আকারে হয় পুঁটি মাছ, তার থেকে একটু বড় আকারে যে পুঁটি মাছ, সেই পুঁটি মাছ বলা হয় সরপুঁটি। সরপুঁটির ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। এখানে কিশোরী কাকে বলা হচ্ছে? শৈশব আর যৌবন, যার মাঝখানে অর্থাৎ অবস্থা, তাকে বলা হয় কিশোর। আর কিশোরের স্ত্রীলিঙ্গ হচ্ছে কিশোরী। তাহলে কিশোরী চাল ধোয়া ভিজে হাত, অর্থাৎ তারা যখন রান্না করে চালটা ধুয়ে যখন দেয় তখন তার তো হাত ভিজে, চালের একটা গন্ধ থাকে, সেই গন্ধের কথা কবি বলছে এই গন্ধ আর কোথাও দেখতে পাওয়া যায় না। চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, অর্থাৎ শীতল একটা হাত, হাতে শীত হয়। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, কিশোর যখন মাঠ দিয়ে বয়ে যায় তাহলে তার পা দিয়ে মুথা এক প্রকারের ঘাস, তৃণ যেটাকে বলা হয় ঘাস, ঠিক আছে কিনা, একটু বড় বড় ঘাস হয়, ঠিক আছে, পাতাটা একটু বড় বড় হয়। তো সেই মুথা ঘাস যখন যায় হেঁটে দিয়ে, তখন তার মা মরিয়ে যায়, সেখান থেকে একটা সুগন্ধি বেরিয়ে আসে মুথা ঘাস থেকে। লাল লাল বট ফলের ব্যথিত কণ্ঠের ক্লান্ত নীরবতা। তারপরে কবি বলছে লাল লাল বট ফলে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এই যে লাল লাল বট ফল প্রকৃতির শোভা বৃদ্ধি পায়, বাংলা রূপে এক উপকরণ, সৌন্দর্য বৃদ্ধিকারী এক উপকরণ। সেই সৌন্দর্য বৃদ্ধিকারী লাল লাল বট, যখন বট গাছ তখন সেখান থেকে মাটিতে পড়ে, তখন বটে গাছের বিরহ বেদনা থাকে, তার সৌন্দর্যের খানি ঘটে,
অর্থাৎ সে পড়ে যায় এবং মানুষরা তার পা দিয়ে মারিয়ে দিয়ে তার সৌন্দর্যময় রূপকে মারিয়ে দিয়ে চলে যায়, তার বুকের মধ্যে এক বেদনা কাজ করে। ঠিক একই রকম ভাবে ক্লান্ত হয়ে যায়। ঠিক আছে, যে আমাদের যে চঞ্চল যে প্রাণ ছিল দিনের বেলায়, সেই দিনের বেলা চঞ্চল যে প্রাণ, সেই চঞ্চল প্রাণগুলো কিন্তু ক্লান্ত বিষণ্ণ হয়ে যে যার ঘরে বাড়িতে ফিরে আসে, সেই কথাটা এখানে কবি বলতে চাইছেন যে কিশোরের হাত দুটা ঘাস লাল লাল বটলে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা বলা হয়েছে। বিষণ্ণ এবং ক্লান্ত প্রকৃতি, দিনের প্রকৃতি যেন বিষণ্ণ হয়ে ওঠে, সন্ধ্যার সে প্রাক মুহূর্তে বিষণ্ণ হয়ে ওঠে, ক্লান্ত হয়ে ওঠে, তারা যেন বিশ্রামের খোঁজে যায়। ঠিক সেই মুহূর্তে আর এর মধ্যে কবি কি পেয়েছেন খুঁজে? বাংলা প্রাণ, এরই মাঝে বাংলার প্রাণ। এই লাইনটাও লাগাবে, এরই মাঝে বাংলা প্রাণ। এরই মাঝে বাংলা প্রাণ বলতে প্রকৃতির যে রূপ সৌন্দর্য এখানে প্রকাশ পেল। পৃথিবীর কোনো পথে নরম ঘাস, ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, সর, পুকুরের জল, চাঁদা, সর কুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরের চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বট ফলের ব্যথিত গন্ধ। এর মধ্যে বাংলার প্রকৃত আসল সৌন্দর্য লুকায়িত রয়েছে। এর মধ্যে বাংলাকে খুঁজে পাওয়া যায়, তার জন্য বলেছে এর মধ্যে বাংলার প্রাণ। আর বাংলার প্রাণটা এর মধ্যে লুকিয়ে, বাংলার রূপ সৌন্দর্য এই সমস্ত কিছুর মধ্যে লুকায়িত রয়েছে, তার জন্য কবি এদেরকে বলেছে বাংলার প্রাণ। আকাশে ছাড়টি তারা যখন যখন উঠেছে ফুটে আমি টের পাই, আমি পাই টের। অর্থাৎ কবি বলছে তারপরে যখন ক্লান্ত বিষণ্ণ হয়ে চলে আসলো, তখন ঠিক সেই মুহূর্তে আবার সন্ধ্যা যখন উপস্থিত হলো, তখন কবি বলছেন সেই মুহূর্তে আকাশে 7টি তারার উপস্থিতি ঘটলো। যে 7টি তারার কথা উল্লেখ করা হয়েছিল, আগেও করা হয়েছে। আকাশে 7টি তারা উঠেছে, যখন উঠেছে ফুটে আমি সেই ঘাসে বসে থাকি, আমি সেই ঘাস বসে। অর্থাৎ তার আগের মুহূর্তের কথা কবি বললাম, তার আগের মুহূর্তের প্রকৃতির সৌন্দর্যের কথা বললো। তারপরে কবি সন্ধ্যা যখন উপস্থিত তার সৌন্দর্য বললো। তারপরে কবি কি করলেন? আকাশে 7টি তারা যে উপস্থিত হলো, সে আবার প্রাণের অর্থাৎ প্রাণের সঞ্চার নিয়ে উপস্থিত হলো, রাত্রিকালীন প্রাণের সঞ্চার নিয়ে। কিশোরের হৃদয় গাথা, সেই হীরের মতো হৃদয় গাথা রয়েছে সেই সন্ধ্যা তারা। অর্থাৎ সেখানকার প্রকৃতির রূপ সৌন্দর্য আবার ভাবে বিভাজিত না বিচলিত হয়ে উঠলো, আবার প্রকাশিত হয়ে উঠলো, প্রস্ফুটিত হয়ে উঠলো বাংলার সেই সৌন্দর্য। সেই হচ্ছে আকাশে 7টি তারা। সেই 7টি তারার উপস্থিতির মাধ্যমে আবার বাংলার সৌন্দর্য প্রকাশিত পাচ্ছে। তাহলে বাংলার সৌন্দর্য চিরন্তমান। বাংলায় আমার বাংলা, আমার সোনার বাংলা, সেই বাংলার রূপ সৌন্দর্যের কথাই কবি সেই নীরবেই প্রকাশ করেছেন জীবনানন্দ দাশ। ধন্যবাদ। একটু তোমরা কয়েকটা লাইন তুলে দাগিয়ে নাও, এই লাইন থেকে তলায় দাগ দিয়ে দাও। এই লাইন থেকে প্রশ্ন হয় সাধারণত 3 মার্কের, 5 মার্কের। আমি এই ঘাসে বসে থাকি, আমি এই ঘাসে বসে থাকি, এই লাইনটা। এই লাইন থেকে প্রশ্ন হয় কবি এই ঘাসে বসে থাকেন কেন? কেন বসে থাকেন? কারণ কবি প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে ভোগ করার জন্য, সে সৌন্দর্য পিপাসু যে মন, সেই পিপাসার নিবারণের জন্য কবি সেই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য ঘাসের উপর বসে থাকে। কামরাঙা লাল মেঘ যেন মৃতমনিয়া, কামরাঙা লাল মেঘ যেন মৃতমনিয়ার মতো। তলায় দাগ দাও, এই কামরাঙা লাল মেঘ যেন মৃতমনিয়ার মতো। অর্থাৎ কামরাঙা, এই লাল মেঘটাকে কামরাঙা ফল এবং মৃতমনিয়া পাখির সঙ্গে তুলনা করা হয়েছে কেন? যদি বিশ্লেষণ করি তাহলে আসবে এরকম, কামরাঙা ফল লাল রঙের হয়, যখন পেকে যায় সুস্বাদু, খেতে কিন্তু সুস্বাদু হয়, টক টক মিষ্টি মিষ্টি থাকে। তো আকাশে মেঘ যখন অস্ত যাচ্ছে, তখন তার মুহূর্তে আগের মতো লাল রঙের হয়ে যাচ্ছে। আর মৃত মনিয়া পাখি যখন সাগরের ডুব যাচ্ছে, তখন রক্তের যে ছটা, সেই রক্তের ছটা লাল হয়ে যাচ্ছে। তারপরে পাখিটা মারা যাচ্ছে, সূর্য যখন ডুবে গেল, ওদের আগের মতো চারদিন তাকে কামরাঙা লাল বলের মতো যে লাল রঙে আচ্ছন্ন হয়ে উঠছে তারা কামরাঙা ফলের সঙ্গে, আবার মৃত মনিয়া রক্তের ছটার সঙ্গে তুলনা করছে। তারপরে এই কবি যখন দেখছেন যে কি সন্ধ্যা এসে উপস্থিত হচ্ছে, তখন মৃত মনিয়া পাখির প্রাণের যেন
প্রাণটা যেন চলে যায়, নিঃশ্বাস হয়ে যায়, ঠিক সেরকমভাবে প্রকৃতি যেন ক্লান্ত নীরবভাবে এসে উপস্থিত নিস্তার হয়ে যাচ্ছে মনে পাখি। আসিয়েছে শান্ত অনুগত নীল সন্ধ্যা, তাহলে দেখাবে শান্ত অনুগত নীল সন্ধ্যা কেন বলা হয়েছে? কারণ আমরা এই দিনের বেলায় মানুষ ক্লান্ত, মানুষ পরিশ্রম করে, ছোটাছুটি করে, তারপরে দিনের শেষে নিজের কর্মব্যস্ত জীবন পালন করে এবং দিনের শেষে যে যার ঘরে ফিরে আসে। আর ক্লান্তি নিয়ে যে যার ঘরে ফিরে আসে, ফিরে এসে যখন তখন প্রকৃতি একটা নিস্তব্ধময় প্রকৃতিতে হয়, তখন প্রকৃতি শান্ত প্রকৃতি বলে মনে হয়। তার জন্য কবি বলছেন অনুগত এসেছে উপস্থিত শান্ত অনুগত নীলসন্ধ্যা। বাংলার নীলসন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, এই লাইনটা ধরবে। কেশবতী কন্যা কেশবতী কন্যার সাথে তুলনা কেন হলো? অর্থাৎ সন্ধ্যা যখন নেমে আসে তার চারিদিক ঘন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, ঠিক আছে? আমাদের চুলগুলো কালো রঙের হয়, যখন একটা কন্যা তার বড় চুল নিয়ে এসে উপস্থিত হয় এবং মেলিয়ে দিয়ে, বাঁধা অবস্থা নয়, মেলিয়ে দিয়ে অর্থাৎ ছাড়া অবস্থায় যখন সে উপস্থিত হয়, তখন তার যে কালো চুল তার শরীরের অঙ্গকে ঢেকে রাখে, ঠিক একইরকমভাবে অন্ধা যেমন প্রকৃতিকে ঢেকে রেখেছে, পৃথিবী বাংলাকে ঢেকে রেখেছে, তার জন্যই এই চুলের সঙ্গে কবি এই বাংলাকে কি করলেন? তুলনা করলেন। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার পাশে, পৃথিবীর কোনো পথ এখন আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার পাশে, এই লাইনটার মানে বলেছি দাঁড়াতে হবে না। পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি, তলায় দাঁড়াবে। পৃথিবীর কোনো পথ এই কন্যাকে দেখেনি কেন? কারণ পৃথিবীর অন্যত্র বাংলায় যেরকমভাবে সন্ধ্যার যে রূপচিত্র কেশবতী কন্যা এসে উপস্থিত হয়েছে, তারপরে যে সৌন্দর্যময় প্রকৃতির রূপ, সে রূপ পৃথিবীর আর অন্য কোনো জায়গায় লক্ষ্য করা যায় না বলে কবি এখানে উল্লেখ করেছেন পৃথিবীর কোনো পথ এই কন্যাকে দেখেনি। দেখি নাই অজস্র চুলের চুমা হিজল কার্য অবিরত, জানি এই শব্দ সিদ্ধর উপসে চুলের বিন্যাস, লাগাতে হবে না। পৃথিবীর কোনো পথে নরমের গন্ধ, এটাও লাগাতে হবে না। এটা লাগাও যে লাল 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 বট ফলের ব্যতীত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলা ক্লান্ত নীরবতা, তাহলে লাগাবে লাল লাল বট ফলের ব্যতীত গন্ধের ক্লান্ত নীরবতা। লাল লাল বট ফলের সঙ্গে ব্যথা কেন রয়েছে? আমি ব্যাখ্যা একটু আগে করেছি, তবুও বলে দিচ্ছি আর একবার। লাল লাল বট ফল যখন বট ফলের উপরে বট গাছে থাকে, তখন প্রকৃতির শোভাকে সে কি করে? শোভাকে বাড়িয়ে তোলে, শোভা প্রস্ফুটিত করে তোলে, বিকশিত করে তোলে, বৃদ্ধি পেয়ে। সেই লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, সেই লাল লাল বট ফল সৌন্দর্য বৃদ্ধি করে যখন আবার সে মাটিতে পড়ে যায়, মানুষের পায়ে কি হয়? চাপা দিয়ে যখন মানুষ চলে যায়, তখন তার হৃদয়ে যে বেদনা আকলিত হয়ে ওঠে, বেদনাটা বেরিয়ে আসে, তার জন্য সে ক্লান্ত এবং নীরব হয়ে যায়। আর তার জন্য ব্যাখ্যাপূর্ণ এরই মাঝে বাংলা, এই সমস্ত কিছুর মধ্যে এই লাইনটা দেওয়া এরই মাঝে বাংলার প্রাণ। তাহলে লাল লাল বট বলে ব্যতীত কেন পথিত এবং সে কেন নীরব, এটা বলে দিলাম। এরই মাঝে বাংলা প্রাণ, বাংলার প্রাণটা কোথায়? লাইনটা হবে বাংলার প্রাণ এরই মাঝে, কার কার মধ্যে বাংলা প্রাণ। এর আগে যতটা আলোচনা করলাম সেই সব এই দ্বিতীয় সবকটাই এখানে আছে, এর মধ্যে বাংলাকে লক্ষ্য করে। এই এতটাই প্রশ্ন হবে। এরপরের দিনে ক্লাস হবে, তোমাদের প্রশ্ন আমি পড়া দিলাম, তোমরা বাড়িতে পড়বে, ঠিক আছে না? একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষা পরে আমি প্রশ্নটা তোমাদের দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে সেই প্রশ্ন, তোমরা নিয়ে দিয়ে বাড়িতে পরীক্ষা দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।